ভাসুরের সাথে পরকীয়া যার মিথ্যা অপবাদ দিয়ে দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলো মরিয়মের স্বামী, তাও আবার মরিয়মের ভাসুরে 1 বছর আগে ছেড়ে যাওয়া বউকে। শ্রাবণে আকাশে মেঘের ভার যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে পুরো পাড়ার ওপর। কিন্তু আশা শ্রাবণে মেঘের চেয়েও ভারী হয়ে আছে মরিয়মের বুকের ভেতরটা। 4টে বছর সে এই সংসারে নিজের রক্ত পানি করেছে, হাড়ি ধোয়া থেকে শুরু করে শাশুড়ি পায়ের সেবা কিছু বাদ দেয়নি। অথচ আজ আজ সেই ঘরে উঠেছে নতুন বউ। নতুন বউকে তা জেনে পুরো গ্রামে মানুষের চোখ কপালে উঠেছে। ভাসুর রফিকের বছরখানেক আগে ছেড়ে দেওয়া বউ শিউলি, বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়েছিল মরিয়ম। তার চোখ দুটো রক্তজবা ফুলের মতো লাল, কিন্তু পানি গড়াচ্ছে না। বুকের মধ্যে আগুন জ্বললেও বুঝি চোখের পানি শুকিয়ে যায়। উঠোনে তখন নতুন কনের আলতা পরা পায়ের ছাপ পড়ছে। মরিয়মের স্বামী জাহেদ নতুন বউয়ের হাত ধরে ঘরে তুলছে, মুখে বিজয়ের হাসি। উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল মরিয়মের শাশুড়ি রাবেয়া বেগম। মুখটা কুঁচকে অসন্তুষ্ট প্রকাশ করলেও মনে মনে হয়তো ছেলেই জিতে গেছে ভেবে এক ধরনের শুকনো তৃপ্তি পাচ্ছেন। মরিয়মকে দেখেই জাহেদ থমকে দাঁড়ালো শিউলিও, তার মুখে এক চিলতে বিজয়ী ও পাকা হাসি। জাহেদ শিউলির হাতটা ছেড়ে দিয়ে 2 ধাপ সামনে এগিয়ে এলো। মরিয়মের মুখোমুখি দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, এমনে সাপের মতো চাইয়া আছস ক্যা? ঘরের মাল ঘরে আইছে, তোর পেট জ্বলতাছে নাকি? মরিয়ম কড়া চোখে জাহেদের দিকে তাকালো। তার গলার কোনো কাঁপুনি ছিল না, ছিল চরম বিষের ধার। ঘরের মাল ভাসুরে ছেড়ে দেওয়া উচ্ছ্বষ্ট এখন তোর ঘরে মাল হইল জাহিদ। তোর লজ্জা করে না? নিজের ভাই যেটারে দূর দূর কইরা তাড়াইয়া দিল, তুই সেটারে আবার গলায় ঝুলাইয়া আনলি। জাহিদের মুখ এক মুহূর্তে লাল হয়ে উঠল। রাগ সামলাতে না পেরে সে হাত উঁচিয়ে মরিয়মের দিকে তেড়ে এলো। মুখ সামলা মরিয়ম, একদম মুখ সামলাবি। তোর মতো অসতী কুলকাটা মাইয়ের মুখে শিউলির নামে এসব কথা মানায় না। তুই আর রফিক ভাই কি করছস আমি কি জানি না ভাবছস? মরিয়মের বুকের ভেতরটা ধক করে উঠল। ভাসুর রফিকের সাথে তার সম্পর্ক মিথ্যা, একেবারে জলজান্ত মিথ্যা। জাহিদ। মরিয়ম চিৎকার করে উঠল, আল্লাহরে ভয় কর। নিজের ভাই আর নিজের বউয়ের নামে এমন জঘন্য মিথ্যা অপবাদ দিতে তোর জিভ খসে পড়ে না? রফিক ভাই আমার ভাইয়ের বয়সী, আর তুই নিজের পাপ ঢাকতে আমার গায়ে এই কলঙ্ক ছিটাইলি। শিউলি এবার তার ঘোমটাটা একটু সরিয়ে সামনে এলো। তার গলার আওয়াজ মিষ্টি কিন্তু বিষে ভরা। ও মরিয়ম বুবু, এত চিল্লাচিল্লি করতাছস ক্যা? নিজের পাপ কি আর চিল্লাইলেই ধোয়া যায়? তুমি আর রফিক ভাই রাইতো বেড়াইতে রান্নাঘরে কি করতা আমি নিজের চোখে দেখি নাই? তুমি তো দুধের মাছি না, একদম ধোয়া তুলসী পাতা। জাহিদ তোমারে এতদিন মাথায় তুলিয়া রাখছিল, তাই তুমি তারে চোখ ঢাইরা ভাসুরের সাথে পিরিতি চালাইছ। মরিয়ম সবস্তিবয় হয়ে গেল। শিউলির দিকে পা বাড়াতেই শাশুড়ি রাবেয়া বেগম মাঝখানে এসে দাঁড়ালেন। থাম মরিয়ম, একদম পা বাড়াবি না। তুই নাকি সতী। শিউলি যখন কইতাছে তখন কি অমনি অমনি কইতাছে? রফিকের কপাল ভালো, সে তোরে ছাইড়া দিয়ে এই সংসার থেকে বাইর হইয়া গেছে। আর
আর তুই আমার ছোট পোলাটারে বলদ বানাইয়া এই ঘরে রাজত্ব করবি ভাবছিলি? মরিয়ম এবার হেসেই ফেলল, এক করুণ ভয়ার্ত হাসি। ওহ, বুঝছি, সব বুঝতে পারছি। মরিয়ম জাহিদের দিকে আঙ্গুল তুলল। তোর সাথে শিউলি তলে তলে কতদিনের প্রীতি জাহিদ। রফিক ভাই যখন শিউলিরে তালাক দিয়ে চলে গেল, তখন থেকেই তোদের এই নাটক শুরু, তাই না? তোরা দুজনই মিলে আমার আর রফিক ভাইয়ের নামে এই নোংরা অপবাদ সাজাইছিস, যাতে সমাজ তোদের এই অকামরে ভালো চোখে দেখে, যাতে তুই মোড়ের মাথায় গিয়া বলতে পারিস বউ আমারে ঠকাইছে, তাই আমি ভাই ছেড়ে দেওয়ার বউরে উদ্ধার করছি। ধিক্কার তোদের। জাহিদ যেন মরিয়মের এই সোজা কথায় ধাক্কা খেল। তার চেহারার চাতুরি ধরা পড়ে যাওয়ার এক ধরনের ভীতি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সেই হিংস্র হয়ে উঠল। একদম ফাজিলপনা করবি না মরিয়ম, তোর এই মুখে অনেক কথা ফুটছে না। তুই ভাবছস তোর এই নাটক দেখে আমি গইল্লা যামু? শিউলি এই ঘরে আসল বউ ছিলি, আবার আসল বউ হইয়াই ফিরছে। তুই এখন এই ঘরের দাসী, থাকলে থাক, না থাকলে বাপের বাড়ি কাইটা পর। মরিয়মের চোখ দিয়ে এতক্ষণে এক ফোঁটা পানি গড়িয়া পড়ল, তবে তবে তা কষ্টের নয়, চরম ঘৃণার। সে চারপাশটা দেখল, এই ঘর, এই বারান্দা, এই উঠোন, যেখানে সে রক্তজ্জ্বল করা খাটুনি খেটেছে, আজ সেখানে তাকে মানানো হয়েছে ভ্যাবিচারী। আর আসল পাপীরা বিজয়ের হাসি হাসছে। শিউলি মুচকি হেসে জাহিদের বাহু চেপে ধরল। ছাড়ো তো জাহিদ, ওনাকে বলে লাভ নাই, চলো ঘরে চলো, আমি ক্লান্ত। জাহিদ। মরিয়ম হঠাৎ গর্জে উঠল, বাহ শিউলি বাহ! যে স্বামী তোরে 1 বছর আগে দূর দূর কইরা তাড়াইয়া দিছে, তার ছোট ভাইয়ের এখন তুই জাহিদ বইলা ডাকতেছিস, আবার তার সাথে এক বিছানায় শুইতেও আইছিস। তোর লজ্জা শরমের লেশমাত্র নাই। শিউলি চোখ মুখ বাঁকিয়ে বলল, জাহিদ আমারে সম্মান দিছে, মর্যাদা দিছে, তোমার মতো ভাসুরের লগে পরকিয়া তো করি নাই। বেশি কথা বললে জাহিদ তোমারে এহেনি এক কাপড়ে বাইর কইরা দিব। বাইর করা তুই কে রে শিউলি? মরিয়ম এক পা এগিয়ে এলো, তার চোখে এখন আগুনের শিখা। তুই ভাবছিস তুই জিতে গেছিস অপবাদ দিয়া, নোংরামি কইরা তুই এক পুরুষরে পাইছিস, কিন্তু মনে রাখিস, যে পুরুষ নিজের বউরে কাদা ছিটাইয়া আরেকজনরে ঘরে তোলে, সে পুরুষ কোনোদিনও কারো আপন হয় না। আজ আমার সাথে যা করলো, কাল তোর সাথেও তাই করব। জাহিদ মরিয়মের দিকে তেড়িয়ে এসে তার জামার হাতা চেপে ধরল। তুই বেশি কথা বলতাছস মরিয়ম, তোরে আমি তালাক দেই নাই, এটাই তোর ভাগ্য। এই ঘরেই তুই থাকবি, শিউলি দাসী হইয়া থাকবি, জুটলে খাবি, না জুটলে না খাইয়া থাকবি। মরিয়ম হ্যাঁচকা টানে জাহিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারায় এখন আর কোনো অসহায়ত্ব নেই, আছে এক কঠিন আত্মপ্রত্যয়। তোর তালাকের আশায় আমি বসে নাই জাহিদ, তোদের এই নোংরা পচা ডোবায় আমি আর এক মুহূর্ত থাকবো না। যে সংসারে চরিত্রের কোনো দাম নাই, যে সংসারে নিজের পাপ ঢাকতে ভাসুর আর বউয়ের গায়ে কলঙ্ক মাখানো হয়, সেই সংসারকে আমি পায়ে ঠেলি। শাশুড়ি রাবেয়া বেগম আতঙ্কে উঠলেন। কি কইলি তুই? ঘর ছাইরা যাবি? বাপের বাড়ি গিয়া কি কবি?
সতীপনা দেখাইয়া লাভ নাই, গ্রামে মুখ দেখাইতে পারবি না। মরিয়ম শাশুড়ির দিকে ঘুরে দাঁড়ালো। মা, এতদিন তোমারই নিজের মায়ের মতো মানছি, কিন্তু কিন্তু আজ বুঝলাম তুমিও এই পাপের অংশদার। গ্রামে মুখকে দেখাইতে পারবে আর কে পারবে না, তার সময় বুঝাইয়া দিব। আমি সত্যর ওপর আছি, আল্লাহ আমার সাথে আছে। কিন্তু তোরা তোরা তো জীবন্ত লাশ। শিউলি, তুই যেই সতীপনার ঢোল বাজাইতাছিস, সেই ঢোল একদিন তোর মাথায় ভাঙবো। মরিয়ম আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। তার ঘরে গিয়ে নিজের দুটো শাড়ি আর বাপের দেওয়া এক জোড়া রূপার চুড়ি একটা ছোট পোটলায় বাঁধলো। কোনো কাদানাকা নেই, কোনো উন্নয়ন বিনয় নেই। সে বাইরে বেরিয়ে এলো। শিউলি আর জাহিদ তখন বারান্দায় দাঁড়িয়ে ছিল। জাহিদের মুখে এক ধরনের অপরাধবোধ আর অবস্থি স্পষ্ট, কিন্তু শিউলির চোখে জিদের অহংকার। মরিয়ম বারান্দার সামনে এসে থামলো। জাহিদের দিকে তাকিয়ে শান্ত অথচ তীব্র গলায় বলল, তোর সাথে 4 বছরের সংসার আছিল জাহিদ, আজ আজ তোর আসল চেহারা দেখে গেলাম। তুই শুধু আমারই ঠকাই নাই, তুই তোর ভাই রফিক ভাইরও কালকিন্ত করলি। কিন্তু মনে রাখিস, আল্লাহ বিচার খুব শুকনো। আজ তুই হাসি মুখে শিউলিরে ঘরে তুললি, কাল এও শিউলি তোর গলার ফাঁস হইব। জাহিদ কিছু বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। মরিয়ম পা বাড়ালো উঠোনের দিকে। শ্রাবণের মেঘ ভেঙে তখন ঝমঝম করে বৃষ্টি নামলো। সে ধারা স্নানে মরিয়ম যেন 4 বছরের সব নোংরা স্মৃতি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। সে মাথা উঁচু করে সোজা রাস্তার দিকে হেঁটে চলল। পেছনে পড়ে রইল একটি মিথ্যা অপবাদের সংসার, একজন ভীরু ও প্রতারক স্বামী, আর এক বিষাক্ত নারী। মরিয়ম জানে তার সামনের পথ কঠিন, কিন্তু এই পাপাচারের চেয়ে সেই পথ অনেক বেশি পবিত্র। সে হেঁটে চলল এক নতুন ভোরের সন্ধানে, যেখানে অপবাদের কোনো স্থান নেই, আছে শুধু নিজের আত্মসম্মান। শ্রাবণের ঝুম বৃষ্টি ততক্ষণে ধরে এসেছে। বিকেলের থমথমে নিস্তব্ধতা নেমে এসেছে পুরো গ্রাম জুড়ে। জাহিদের বাড়ির পরিবেশটা বরফের মতো ঠান্ডা, যেন একটু আগেই একটা বিরাট বড় তাণ্ডব বয়ে গেছে। মরিয়ম ভিজিটদের মরিয়ম ভিটে ছেড়ে বেরিয়ে গিয়ে উঠেছিল গ্রামে এক কোণে তার পাপের জরাজীর্ণ ভিটায়, কিন্তু তার পেছনে রয়ে গেছে এক বিষাক্ত চক্রান্তের জাল। পরের দিন পড়ন্ত বিকালে মরিয়ম বাপের বাড়ির উঠোনে একলা বসে চাল ঝাড়ছিল। শান্ত নিরীহ মেয়েটার বুকের ভেতর যেন তুষের আগুন জ্বলছিল। সেই জানতো বাপের ঘরে সে বেশি দিন আশ্রয় পাবে না। বৃদ্ধ বাবা আর ভাবির করা চাউনি তাকে মুহূর্তেই বুঝিয়ে দিয়েছে সমাজ যাকে কোলটা বলে তাগিয়ে দিয়েছে, তাকে বাপের ঘরও বেশি দিন ঠাঁই দেবে না। ঠিক এমন সময় বাপের বাড়ি কাঠের গেট ঠেলে ভেতরে ঢুকলেন তার ভাসুর রফিক। ওনাকে দেখে মরিয়ম চট করে মাথার ঘোমটা টেনে সোজা হয়ে দাঁড়ালো। রফিকের লম্বা চওড়া গঠন আর মুখের কঠিন ভাব। চিরকাল রফিকের সে নিজের ভাইয়ের মতো মান্য করেছে, যার গাম্ভীর্যকে পুরো গ্রাম সমীহ করে চলে। রফিক ধীরে পায়ে এগিয়ে এসে উঠোনে কাঠের তক্তাপোষটার ওপর বসলেন। ওনার চোখে চরম বিরক্তি আর গভীর দুশ্চিন্তার ছাপ। মরিয়ম, রফিকের কণ্ঠস্বর ভারী ও গম্ভীর, বসো,
তোমার সাথে কিছু দরকারি কথা আছে। মরিয়ম চোখ নিচু করে বলল, বলেন রফিক ভাই, আপনি আপনি সুস্থ আছেন তো? রফিক একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে পান বার করে মুখে পুরলেন। আমি সুস্থ থাকি কিভাবে বলো? যে অন্যায়ের ঝড় আমার আর তোমার ওপর দিয়ে বয়ে গেল, তারপর কি সুস্থ থাকা যায়? তুমি তো রাগ করে ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলে, কিন্তু কিন্তু ভেবেছো এখানে কতদিন থাকতে পারবে? মরিয়মের চোখের কোণে জমে থাকা পানিটা আসলে চেপে বলল, যেখানে স্বামীর সম্মান নাই সেখানে দাসী হয়ে থাকার চেয়ে বাপের বাড়ি এক কোণে পড়ে থাকা অনেক ভালো। রফিক ভাই, বাপের বাড়ি এক কোণেও সমাজ তোমার শান্তিতে থাকতে দেবে না মরিয়ম। রফিকের গলার স্বর এবার আরো শক্ত হয়ে উঠল। তোমার বাবা বৃদ্ধ, ভাই নিজের সংসার সামলাতেই ব্যাকুল। কদিন পর তোমার ভাবি যখন তোমারে নিয়ে তাচ্ছিল্য করবে, তখন কোথায় যাবে? আর এই সমাজ, তুমি কি জানো মোড়ের মাথায় হাটে বাজারে কি রটানো হয়েছে? মরিয়ম চমকে রফিকের দিকে তাকালো। কি রটানো হয়েছে রফিক ভাই? জাহেদ আর শিউলি এই নোংরা খেলাটা হুট করে খেলেনি। রফিক রির সত্যটা উগরে দিলেন। তারা গত কয়েক মাস ধরে পুরো গ্রামে এই বিষ ছড়িয়েছে। আজ পুরো সমাজ জানে তুমি আর আমি নাকি বছরের পর বছর ধরে পরকীয়ায় লিপ্ত ছিলাম। শিউলি নাকি আমাদের হাতে নাতে ধরছিল, তাই আমি ওনাকে তাড়াইয়াছিলাম। আর জাহিদ নাকি তোমার শাস্তি দিতে শিউলির ঘরে তুলছে। মরিয়মের হাত থেকে চালের কুলাটা খসে মাটিতে পড়ে গেল। সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। এসব এসব মিথ্যা কথা মানুষ বিশ্বাস করছে রফিক ভাই। মরিয়মের গলা কাঁপছিল। মানুষ মিথ্যাটা সহজে বিশ্বাস করে। মরিয়ম রফিক তেজের সাথে বললেন, সমাজ এখন ধরে নিয়েছে যা রটে তার কিছুটা হলেও ঘটে। এখন বাস্তবতাটা শোনো। এই অপবাদ গায়ে মেখে তোমাকে আর কোনো পুরুষ কোনোদিন বিয়ে করবে না। গ্রামের কোনো পরিবার তোমারে বউ করে ঘরে তুলবে না। আর বাপের বাড়িতেও তুমি বেশি দিন মাথা গুঁজে থাকতে পারবে না। তাহলে তাহলে তোমার ভবিষ্যৎ কি? মরিয়ম হাঁটুতে মুখ গুজে ঢুকরে কেঁদে উঠল। আল্লাহ, আমি তবে কোথায় যাব? যে পাপ আমি করি নাই সেই পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? রফিক উঠে দাঁড়ালেন। মরিয়মের একদম মুখোমুখি এসে শক্ত গলায় বললেন, যে পাপ আমরা করি নাই সেই পাপের শাস্তি যখন সমাজ আমাদের অলরেডি দিয়ে দিছে, তবে সেই কলঙ্কটাকে সত্যি করে দিল ক্ষতি কি? মরিয়ম মরিয়ম থমকে গেল। জল ভরা চোখে তাকাতেই দেখলো রফিকের চাইনিতেই এক কঠিন প্রতিজ্ঞার আগুন। আপনি কি বলেছেন রফিক ভাই? আমি বলছি আমরা বিয়ে করব। রফিকের সোজা ঝাপটা জবাব। তুমি আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব রফিক ভাই। মরিয়ম আতঙ্কে দুপা পিছিয়ে গেল। এ আপনি কি বলছেন? আপনি আমার ভাসুর, জাহিদের আপন বড় ভাই। আপনার সাথে আমার বিয়ে। মানুষ তো আমাদের আরো পাপিষ্ঠ ভাববে, বলবে শিউলি আর জাহিদ যা বলেছিল তাই সত্যি। বলো। রফিক গর্জে উঠলেন না, কিন্তু ওনার গলার গাম্ভীর্য চারপাশ কেঁপে উঠল। মানুষ তো এমনিতেও আমাদের পাপিষ্ঠ ভাবছে। তুমি বাপের ঘরে তিলে তিলে মরলেও কেউ
তোমারে সতী বলবে না। আর জাহিদ জাহিদ শিউলিরে নিয়ে হাসবে যে সে তোমারে রাজপথের ভিখারি বানিয়ে দিছে। রফিক এক পায়ে এগিয়ে সে মরিয়মের চোখের দিকে তাকালে। মরিয়ম, জাহিদ তোমারে মৌখিকভাবে তাড়িয়ে দিয়ে আর অপবাদ দিয়ে স্ত্রীর সব অধিকার হারিয়েছে। কাজীটিকে আমি শরীয়ত ও আইন মোতাবেক তোমার ইদ্যত শেষ হওয়ার ব্যবস্থা করব। তারপর আমরা বিয়ে করব। যে অপবাদ ওরা আমাদের গায়ে মাখাইছে সেই কলঙ্ক সত্যি করেই ওদের মুখে আমি সশব্দে চাবুক মারব। চিন্তা করো না, স্বামীর অধিকার নিয়ে কখনো আসবো না। মরিয়ম কাঁপতে কাঁপতে বলল, কিন্তু কিন্তু সমাজকে আমি দেখে নেব। রফিক শক্ত গলায় বললেন, সাহিলার শিউলি চেয়েছিল তোমারে অনাথ করে রাস্তায় বসাতে, কিন্তু তুমি যদি আমার বউ হয়ে ওই ভিটায় আবার পা দাও, তবে জাহিদের বুকের ওপর পা দিয়ে তোমারে এই সংসারে আসল গিন্নি বানাবো। যে ভাই নিজের বউকে কোলটা বানিয়ে আরেকজনকে ঘরে তোলে, সে আমার ভাইয়ের যোগ্য না। ওনার চোখের সামনেই তুমি রাজত্ব করবে। এর চেয়ে বড় শাস্তি জাহিদের জন্য আর কি হতে পারে? মরিয়ম নিশ্চুপ হয়ে গেল। তার নরম মন এই কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিল, কিন্তু রফিকের প্রতিটি কথার ভেতরে লুকিয়ে থাকা গভীর যুক্তি ও আশ্রয়ের সত্যতা সে অস্বীকার করতে পারল না। সত্যি তো, বাপের বাড়ি সে বোঝা হয়ে কতদিন থাকবে, আর যে দাগ লেগে গেছে তা তো কোনোদিন মুছবে না। মরিয়ম ধীর কণ্ঠে বলল, আপনি নিশ্চিন্ত রফিক ভাই, এতে আপনার সম্মান নষ্ট হবে না তো? রফিক এক সিলতে করা হাসি হাসলেন। আমার সম্মান বাঁচানোর জন্য লড়াই করার ক্ষমতা আমার আছে মরিয়ম। তুমি শুধু বলো, অন্যায়কারীদের কাছে হেরে বাপের ঘরে তিলে তিলে মরবে, নাকি রফিক শেখের পাশে দাঁড়িয়ে এই কলঙ্কে মর্ম বানিয়ে ওদের ধ্বংস দেখবে? মরিয়ম চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালো। শ্রাবণের মেঘলা বাতাসে তার চেহারায় এক নতুন আত্মপ্রত্যয় ফুটে উঠল। সে বুঝল, নিজেকে বাঁচাতে আর অপরাধীদের উপযুক্ত শিক্ষা দিতে হলে এই কঠিন পথে তাকে হাঁটতে হবে। আমি রাজি রফিক ভাই, যা ওরা করে নাই বলে রটাইছে সেটাই সত্যি হবে। রফিক মাথা নাড়লেন, ঠিক আছে, কাল সকালেই কাজে আসবে, তৈরি থেকো। রফিক ধীরে পায়ে বাপের বাড়ির উঠোন পেরিয়ে চলে গেলেন। পেছনে পড়ে রইল এক নতুন লড়াইয়ের সূচনা, যেখানে এক নিরীহ নারী তার মিথ্যে কলঙ্কেই বানিয়ে নিল অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে।